জুলাই সনদের অধীনে ভোট চায় জামাত। গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির। নির্বাচন পেছানোর সুযোগ নেই বলছে বিএনপি। বিকল্প ভাবলে বিপজ্জনক হবে, ব্রিফিংয়ে প্রেস উইং। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনড় জামাত ও ইসলামী আন্দোলন। একমত এনসিপি সহ আরও কয়েকটি দল। দাবি পূরণে জোট করে আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন জিয়াউর রহমান। বিএনপির জন্ম না হলে দেশ হতো ব্যর্থ রাষ্ট্র, দাবি মির্জা ফখরুলের। প্রতিষ্ঠা বার্ষিকীতে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়। জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই, হাসপাতালে নূরকে দেখতে গিয়ে মন্তব্য নাহিদ ইসলামের। গণ অধিকার সভাপতির শারীরিক অবস্থার উন্নতি। এবং স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে ১৪৪ ধারা। ক্যাম্পাস জুড়ে থমথমে পরিস্থিতি। ক্লাস পরীক্ষা স্থগিত রেখেছে প্রশাসন। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, নির্বাচনের বিকল্প ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক হবে। বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সাম্প্রতিক ঘটনাবলী নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র কিনা এমন আশঙ্কার কথা জানায় বিএনপি। অন্যদিকে জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি জানায় জামাত। নতুন সংবিধান প্রণয়নে আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন করার দাবি এনসিপির। নির্বাচনী দাবি দেওয়া এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মত দ্বিমত রাজনীতির মাঠে। এসবের মধ্যেই দেশের প্রধান ৩ রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:15টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন জামায়াতে ইসলামীর 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নীলনকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা এমন আশঙ্কা জানিয়ে বলেন, এমন নির্বাচন হলে অংশ নেওয়ার পথ সংকুচিত হবে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং তার অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নীলনকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। বিকেল 5:40-এ যমুনায় প্রবেশ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন, জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে তার দল। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। সন্ধ্যা 7:30টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন 8 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, ঘোষিত সময়েই নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুল বলেন, অশুভ শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করলেও সেই সুযোগ পাবে না। আশঙ্কা যে নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে, কোনো সুযোগ নেই। তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময় আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কেউ অন্য কিছু ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। 3 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের মাঝে ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন বলে জানান শফিকুল আলম। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনড় জামাত ও ইসলামী আন্দোলন। একমত এনসিপি সহ আরও কয়েকটি দল।
দাবি পূরণ ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলনের জোট করার ঘোষণা তাদের। আর সম্মিলিতভাবে রাজপথে নামলে নির্বাচন বিলম্বের শঙ্কা দলগুলোর। বিস্তারিত সহকর্মী শফিক মুন্সির রিপোর্টে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে ভোটের রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কোন পদ্ধতিতে হবে নির্বাচন তা নিয়ে রাজনীতির মাঠে চলছে বিতর্ক। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ কয়েকটি দল। তবে বিপরীত অবস্থানে বিএনপি সহ বাকিরা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি ও ভোটের আগে সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি আদায়ে জোটবদ্ধ আন্দোলনের আভাস দিলেন জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ দুই নেতা। অন্যথায় ভোটে অংশ না নেয়ার হুঁশিয়ারিও তাদের। সংস্কার মৌলিক না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব কেন? কারণ এখানে তো আমরা পরিষ্কারভাবে দেখছি লেভেল প্লেইং ফিল্ড সেখানে এখনো তৈরি হয় নাই। যার যার প্ল্যাটফর্মে আমরা দাবি তুলতেছি, আমাদের বিভিন্ন প্রোগ্রাম শুরু করছি। এরপরে আমরা সব একাত্রিত হয়ে আল্লাহর রহমতে আমরা কিন্তু এটা বাস্তবায়নের জন্য আমাদের সাধ্য শক্তি অনুযায়ী এটা আমরা চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। আমরা যে সমস্ত দাবিগুলো দিয়েছি এগুলো আমাদের দলীয় দাবি নয়, এগুলো হচ্ছে ভোটকে সুষ্ঠু নিরপেক্ষ অংশীদার করার জন্যই এই শর্তগুলো অত্যন্ত জরুরি পূরণ করা। কোনো এক জায়গায় যদি আন্দোলন আরও বড় করে করতে হয় তাহলে একই মত, একই চিন্তার, একই দাবির লোকেরা এক জায়গায় এসে সমন্বয় হইতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। দল দুটির এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। সমর্থন রয়েছে সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দলের। বেশ কিছু দাবি বিভিন্ন রাজনৈতিক দলগুলো করতেছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য, আইন শৃঙ্খলার উন্নতির জন্য, এবং এই দাবিটি শুধু ওই দলগুলোই নয়, আমরাও আমাদের পক্ষ থেকে, বিশেষ করে আমিও অনেকবার বলেছি, যারা এই জন্য আন্দোলন করছে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। লেভেল প্লেইং ফিল্ড করা, আইন শৃঙ্খলা উন্নত করা, এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। সংশ্লিষ্টরা বলছেন দাবি দাওয়া নিয়ে সম্মিলিতভাবে দলগুলো মাঠে নামলে অনিশ্চিত হতে পারে নির্ধারিত সময়ে নির্বাচনের সম্ভাবনা। আমরা চাই জনগণ নিরাপদে ভোটদান করুক। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নানা শর্ত দিয়ে কিছু দল পরিকল্পিতভাবে নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোট বানচালের ষড়যন্ত্র রুখতে মবকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান তার। বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হয়ে পড়বে। বিএনপি মহাসচিব বলেন, তার দল সরকার গঠন করলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনার সভায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, বিএনপির সরকার প্রতিষ্ঠা করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবো এবং বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারবো। প্রধান অতিথি বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নানা শর্ত দিয়ে পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে কিছু দল। কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায়ে বাধার সৃষ্টির অপচেষ্টা করছে বলে বহু মানুষ এরই ভিতরে ভাবতে শুরু করেছেন। রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার বিষয়ে বিএনপি একমত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের মুক্তি বেশি গুরুত্বপূর্ণ। সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই, তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। সঙ্গত কারণেই অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে
তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি 5ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। দেশে চলমান পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অপশক্তি পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে মেজর জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে বিএনপি। উন্মুক্ত হয় বহুদলীয় গণতন্ত্রের পথ। প্রায় 4 যুগের এই পথ চলায় নানা উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে দলটিকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলটির প্রতিষ্ঠা না হলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো বাংলাদেশ। জেল, জুলুম, গুম, খুন, নির্যাতনেও গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজও সংগ্রাম করে যাচ্ছে বিএনপি। প্রতিষ্ঠার 47 বছরে এসে দলটির সামনে চ্যালেঞ্জ কি, সে উত্তর খুঁজেছেন সহকর্মী আহমেদ সালেহিন। এক মেজরের বিদ্রোহের ঘোষণা, পাকিস্তানি বাহিনীর ভেতর থেকে তাদের বিরুদ্ধেই লড়াইয়ের আহ্বান। স্বাধীনতার আকাঙ্ক্ষায় রণাঙ্গনে সমরাস্ত্রের মহড়ায় পুরো জাতি জেনেছিল তাদের কাণ্ডারি হয়ে আসছেন একজন, তিনি মেজর জিয়াউর রহমান, যার দুচোখে স্বপ্ন ছিল স্বাধীন, স্বনির্ভর, আত্মমর্যাদাশীল একটি দেশ গঠনের। 71 থেকে 75 নানা পট পরিবর্তন, অঘটনার বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশ। দিশেহারা বাংলায় সিপাহী জনতার বিপ্লবে আবারও উত্থান ঘটে জিয়াউর রহমানের। এবার যেন স্বপ্ন বাস্তবায়নের পালা। বাকশালের বাক্সে বন্দি দেশের রাজনীতিকে মুক্ত আর শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তৈরির আকাঙ্ক্ষায় প্রথমে জাগদল, পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। 1978 সালের 1 সেপ্টেম্বর দলটির যাত্রা শুরু হয় দেশের রাজনীতিতে। এর মাধ্যমে খুলে যায় বহুদলীয় রাজনীতির দরজা। এর পরের 4 যুগের পথ চলায় নানা উত্থান পতন আর সংকট থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠা দলটি দেশের ক্রান্তি লগ্নে বারবারই নেতৃত্ব দিয়েছে সামনের সারিতে থেকে। একটি ভূখণ্ড আর মানচিত্রের ভেতরে থাকা এক জাতিতে রূপান্তরের মধ্য দিয়ে জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ করার যুদ্ধে বারবার লড়াই করতে হয়েছে দলটিকে। বিএনপির মহাসচিব বললেন, দলটির প্রতিষ্ঠা না হলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো স্বপ্নের বাংলাদেশ। শেখ মুজিব এবং আওয়ামী লীগের আপনার ব্যর্থতা, তার চলে যাওয়া, সব কিছু মিলিয়ে আপনার একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগের প্যারালাল কোনো পলিটিক্যাল পার্টি সে সময় ছিল না যে পার্টি টেক ওভার করতে পারে বা আপনার ভালোভাবে চলতে পারে। তখন একটা স্ট্রং পলিটিক্যাল পার্টি আপনার এবং মধ্যপন্থী একটা পলিটিক্যাল পার্টি, এটা খুব বেশি প্রয়োজন ছিল টু কিপ দ্য নেশন ইউনাইটেড। ওই সময় যদি ওই দলটা না হতো তাহলে এর বাংলাদেশের রাজনীতি কোন পর্যায়ে যেত, একটা ফেইল্ড স্টেটের দিকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। 47 বছর পরে বিএনপির সামনে চ্যালেঞ্জ কি, এমন প্রশ্নোত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা আর তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যেতে চায় তার দল। সে প্রস্তুতিও নিচ্ছেন তারা। গণঅভ্যুত্থানের মধ্যে কতগুলো বাস্তবতা বেরিয়ে এসছে, সেই বাস্তবগুলোকে মোকাবেলা করেই কিন্তু চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। দেশে আপনার শিল্প, কৃষি, সেবা খাতগুলোকে আরও বেশি করে আপনার কর্মসংস্থানের সৃষ্টি করার ব্যবস্থা করা, এগুলো খুবই চ্যালেঞ্জিং, কিন্তু এই কাজগুলো করতে হবে এবং তার জন্যই আপনার অত্যন্ত ইনোভেটিভ ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে এগোতে হবে। বিএনপি এগুলো আগে থেকে অবহিত হয়েছে এবং আগে থেকে আপনার এগুলোকে পয়েন্ট আউট করেছে, করে কাজ শুরু করেছে। বিএনপি মহাসচিব বলেন, 4 যুগের পুরনো দল বিএনপির রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন হয়নি, বরং বাংলাদেশ জাতীয়তাবাদকে সামনে রেখেই পথ চলতে চায় তার দল। আবারও আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ঐক্যে ফাটল ধরলে নৈরাজ্য সৃষ্টি করতে পারে ফ্যাসিবাদের দোসররা। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানান উপদেষ্টা।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর আলোচনা সভা ঘিরে গত কয়েকদিনে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এছাড়া চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে উঠে আসে এসব প্রসঙ্গ। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা দল চায় না নির্বাচন হোক, নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য সব পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে। জাতীয় নির্বাচনটা কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল জাতির বৃহত্তর স্বার্থে সেটি ধরে রাখতে হবে জানিয়ে বলেন, ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদের দোসররা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। রাজনৈতিক যদি মত থাকতে পারে একজন আগে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দোসররা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যতটা প্রস্তুতি দরকার আইন শৃঙ্খলা বাহিনী ততটাই প্রস্তুত বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় ভোটার 12,63,07,504 জন। এদিকে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে জাতীয় নির্বাচনের 2049 ভোট কেন্দ্র ব্যবহার অনুপযোগী বলে জানিয়েছে ইসি। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, ইসির সিনিয়র সচিব, এনডিপির আবাসিক প্রতিনিধি সহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় কমিশনার সানাউল্লাহ বলেন, বিগত দিনে মানুষ নির্বাচনী ভুলে গিয়েছিল, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচনে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অংশগ্রহণের জন্য ভোট কেন্দ্রে তিনি যেখানে অ্যাপ্রোচ করতে পারবেন সেখানেই যেন তার ভোটের ব্যবস্থাটা করা হয়। স্পেসিফিক নির্দেশনা দিয়ে আমরা এটা নিশ্চিত করতে বলব। এদিকে রোববার চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা 2025 প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পুরুষ ভোটার 6,41,455 জন এবং নারী ভোটার 6,22,05,819 জন। 12,63,07,504 জন আমাদের এই ভোটার তালিকায় আজ পর্যন্ত অন্তর্ভুক্ত। যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন 1,37,642 জন। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে আমরা 31শে অক্টোবর আর একটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব। এদিন সকালে নির্বাচন কমিশনে যায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির 2 সদস্যের প্রতিনিধি দল। কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে এখনো সংশয় রয়েছে। বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। পুঁজিবাজার চাঙ্গা করতে মার্জিন ঋণের শর্ত বড় পরিবর্তন আনছে বিএসইসি। নিশ্চিত হবে বিনিয়োগকারীদের সুরক্ষা, মত বিশেষজ্ঞের। নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় ডিবি। বিদ্যালয়ে 144 ধারা চলছে, মোতায়েন রয়েছে যৌথ বাহিনী। ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে অবস্থা। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি এবং ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন উবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি রিনির কাছে। রিনি,
এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকা, যেটি গতকালকে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এক এক করে আহত শিক্ষার্থীদেরকে রক্তাক্ত অবস্থায় এই জায়গা থেকে বের করা হচ্ছিল। এই জায়গাটি এখন সম্পূর্ণ নিরিবিলি এবং নিস্তব্ধ, কারণ এখানে চলছে ১৪৪ ধারা। এই ২ নং গেটের যে বাজার, সেই বাজার থেকে শুরু করে রেলগেট পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আশেপাশে ১৪৪ ধারা চলছে, যেখানে ৫ থেকে ৫ জন কিংবা ততোধিক সদস্য একত্রে অবস্থান কিংবা হাঁটাচলা করতে পারবে না। আমরা দেখছি কিছুক্ষণ পরে পরে এখানে নিরাপত্তা বাহিনী এবং যৌথ বাহিনী টহল দিয়ে যাচ্ছে, এবং যেটা গতকালকে সিদ্ধান্ত হয়েছিল পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এখানে নিরাপত্তা জোরদার করা থাকবে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন থেকে বলা হয়েছে এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে কোনো মামলা করা হয়নি। তারা পরবর্তীতে কি ধরনের অ্যাকশন নেওয়া যেতে পারে সেটি পরবর্তীতে বিবেচনা করবে, মামলা করা হবে কিনা সেটিও পরবর্তীতে বিবেচনা করবে। এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে তাদের অভিযোগ, তারা বলছে যে তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, কিছু দোকানপাট ভাঙচুর হয়েছে। তবে শিক্ষার্থীদের পাশাপাশি শুধুমাত্র যে আসলে শিক্ষার্থীরা আহত হয়েছে তা না, শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর সহ অনেক সাংবাদিকও আহত হয়েছে। গতকাল আসলে এই স্থানটি একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল, যেটা একদম এখন নিরিবিলি রয়েছে। যেটা আমরা বিশ্ববিদ্যালয় সূত্রে জানতে পেরেছি, এখন পর্যন্ত ৪০০ শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে ৪ জন এখন গুরুতর অবস্থায় আছে এবং একজনের অবস্থা ভীষণভাবে সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে, যার ফলে শিক্ষার্থীদের আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। এখন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে আমাদের সহকর্মী ওবায়দুল হক, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল বহিরাগতরা শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে আজ সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা একে একে হল ত্যাগ করছেন। তবে নারী শিক্ষার্থীদের হলগুলোতে শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়টি আমরা লক্ষ্য করলেও যে ছাত্র যারা যে হলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু খুব বেশি শিক্ষার্থীকে এখনো পর্যন্ত হল ত্যাগ করতে দেখা যায়নি। একটু জানিয়ে রাখি যে আজকে তারা একটি 4 দফা দাবিতে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীরা গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে। এখানে তারা যেটি জানিয়েছেন, এই যে মূলত যে দাবির প্রেক্ষিতে আন্দোলন, কম্বাইন্ড ডিগ্রি ভেটেরিনারি এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই দুটি অনুষদ মিলে একটি কম্বাইন্ড ডিগ্রির এটি দাবি তাদের মেনে নিতে হবে। পাশাপাশি গতকাল এই হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ করতে হবে, হামলার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং এই ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে সেটি উপাচার্যকে নিশ্চিত করতে হবে। সেই সাথে এই হামলার সাথে যেসব শিক্ষক জড়িত সেই শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন এই 4টি দাবিতে আজকে কর্মসূচি দিয়েছে। কিছুক্ষণ পর কেয়ার মার্কেটের সামনে যারা শিক্ষার্থী রয়েছেন আন্দোলনরত তারা এখানে আসার কথা রয়েছে এবং এখান থেকে তারা হয়তো একটি বিক্ষোভ মিছিল বের করবেন। তবে মোটামুটি বলা যায় যে এখন পর্যন্ত ক্যাম্পাস পুরোপুরি থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন এবং তারা যেটি আসলে বলছেন যে গতকালকে এভাবে আসলে শিক্ষার্থীদের ওপর এভাবে হামলার ঘটনা ঘটবে সেটা তারা কখনো ভাবতে পারেননি এবং এই ঘটনায় কিন্তু অনেকেই আসলে ভীত সন্ত্রস্ত। কারণ তারা বলছেন যে একেবারে যখন এই আলোচনা করছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, তখন সেই প্রশাসনের উপস্থিতিতে এইভাবে একটি হামলার ঘটনা আসলে তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন নিরাপত্তা নিয়ে আসলে প্রশ্ন করছেন ক্যাম্পাসে এবং এই ঘটনা যেন না ঘটে এই বিষয়টি আসলে প্রশাসনকে নিশ্চিত করার জন্য শিক্ষার্থীরা বলছেন। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। নিয়ে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল জাতীয় পার্টি।
তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাতে ঢাকা মেডিকেলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে কথা বলেন তিনি। এ সময় ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। 5 দিনের চীন সফর শেষে সোমবার রাতে ঢাকায় ফেরেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান সবাই। খোঁজ নেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, নুরুল হক নূরের ওপর হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এ সময় ফ্যাসিস্টদের পক্ষে সব ষড়যন্ত্র মোকাবিলায় আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। আমরা বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা দেখতে চাই। কোনো ধরনের অপকর্ম ষড়যন্ত্রকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। নূরের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে যারা অবৈধ নির্বাচনকে বৈধতা দেয় তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার। ঘোষণাপত্র সহ অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় বলেছে 3টি নির্বাচন অবৈধ। বলে এই 3টি নির্বাচনকে বারবার বৈধতা দিয়েছে কারা? জাতীয় পার্টি। এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি। বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। ফলে কোন বিবেচনায় তারা আর এই বাংলাদেশে রাজনীতি করবে? এ সময় ঐক্যবদ্ধ থেকে 24-এর পরাজিত শক্তিকে মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান নাহিদ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাজার চাঙ্গা করতে এবার মার্জিন ঋণের শর্তে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ক্ষুদ্র বিনিয়োগকারীরা পাবেন না বিশেষ এই বিনিয়োগ সুবিধা। এতে বিনিয়োগকারীদের সুরক্ষা অনেকটা নিশ্চিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে ডিবিএ বলছে, সংশোধন ছাড়া বিএসইসির প্রস্তাব কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়বে খুঁড়িয়ে চলা দেশের শেয়ার বাজারে। সাদিক হাসান ইমনের রিপোর্ট। মার্জিন ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এই ঋণ শোধে যারা ফোর্স সেলের মুখে পড়েছেন তাদের অভিজ্ঞতা একই রকম তিক্ত। 5 লাখ টাকার নিচে যারা, ওরা তো টিকে থাকবে না। তো এটা তো সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুব একটা ভালো কিছু আশা করা যায়। জ্ঞান থাকে শেয়ার মার্কেট সম্বন্ধে, তাহলে লোন নিয়ে কাজ করতে পারবে, ব্যবসা করতে পারবে। ফোর্স সেলে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে গেছে। লোন বুঝে সুঝে এবং একজন বিনিয়োগকারী যে বিনিয়োগ করবে তারও বুঝে সুঝে নেওয়া উচিত। এবারে মার্জিন ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রস্তাবনায় বলা হয়েছে, এই ঋণ পেতে বিনিয়োগকারীর নিজস্ব বিনিয়োগ ন্যূনতম 5 লাখ টাকা হতে হবে। 10 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ অর্ধেক পরিমাণ ঋণ মিলবে। 10 লাখের বেশি হলে সমপরিমাণ ঋণ নিতে পারবেন বিনিয়োগকারীরা। তবে সব ক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে 1 বছর। এ ক্যাটাগরির বাইরের কোম্পানির শেয়ার কেনা যাবে না এই ঋণের টাকায়। আর কোনো শেয়ার বি বা জেড ক্যাটাগরিতে চলে গেলে বিনিয়োগকারীকে 5 দিনের মধ্যে শেয়ার সেল করতে হবে। সব শেয়ার মূল্য মোট ঋণের 150% নামলে বিনিয়োগকারীকে নোটিশ না করেই করতে হবে ফোর্স সেল। বিপিটি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে তৈরি হবে না, যেটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যিনি ঋণ নেবেন উনি তখন জেনে বুঝে ঋণ নেবেন, আর যিনি ঋণ দিবেন ওনার কিন্তু যে কাউকে ইচ্ছা করে ঋণ দিয়ে দেওয়ার মতো অবস্থানে থাকবেন না, কারণ এখন যাকে তাকে যে কোনোভাবে লোন দিয়ে দেওয়া হচ্ছিল। তবে ঢাকার পুঁজিবাজারের ব্রোকারদের শীর্ষ সংগঠন ডিবিএ প্রেসিডেন্ট বলছেন, খসড়া নীতি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়। জানানো হচ্ছে সংশোধনের পক্ষে তাদের যুক্তি। এক্সিকিউশন লেভেলে ধরেন প্র্যাকটিক্যালিটির ব্যাপার আছে, কি চ্যালেঞ্জ হতে পারে সেগুলি দেখছি। কারণ এক্সিকিউশন লেভেলে চ্যালেঞ্জ হওয়া মানেই হচ্ছে বিনিয়োগকারীরা সাফার করবে। তো সেগুলি আমরা এখনই চেষ্টা করব এসএসসির সাথে বসে রিমুভ করে দেওয়ার জন্য। মার্জিন ঋণ, মিউচুয়াল ফান্ড, আইপিও সংস্কার কার্যক্রম দ্রুত হলে দেশের পুঁজিবাজার চাঙ্গা হবে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। পায়রা নদীর অব্যাহত ভাঙনে বিলীনের পথে পটুয়াখালী সদর উপজেলার চান্দখালী গ্রাম। গত 1 বছরে এই এলাকার 5 একরের বেশি ফসলি জমি, শতাধিক ঘরবাড়ি, একটি আবাসন প্রকল্প ও বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়েছে। কোনো সাহায্য নয়, টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য, সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ।
পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে ভাঙন বেড়েছে পটুয়াখালীর পায়রা নদীতে। সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী গ্রাম এখন বিলীনের পথে। গত এক বছরে ওই এলাকার 5 একরের বেশি ফসলি জমি, শতাধিক ঘরবাড়ি, একটি আবাসন প্রকল্প এবং বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়েছে। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। এলাকাবাসী বলছেন অস্থায়ী বাঁধ কোনো কাজে আসছে না, এজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। এখন যাইয়া এই মানুষের উপরে দেয়া বাড়ি যাইয়ে থাকে, জায়গা নাই, জমি নেই। রাত্রে ঘুমাতে গেলে আমরা আতঙ্কে থাকি, কখন একটা জয়াল নিয়ে আমরা নদীর গর্ভে চলে যাই। সরকার বোঝে না যে আমাদের যে কত লস হয়। রাক্ষস ভাইরাই সব আমাকে ঘর দুয়ার সব খাই ফেলাইছে। আমার বয়সে 5 বার ঘর ভাঙ্গি, এখন আমরা থাকার আর কোনো জায়গা নাই। 1% চাষের জমি নাই, কিভাবে যে থাকবো এটা বলতে পারি না। এখন চাই আমরা সরকারের কাছে একটি টিকসই বেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে অস্থায়ী বাঁধ মেরামতের পাশাপাশি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 3 কিলোমিটার ধরে বিস্তীর্ণ এলাকায় ভাঙতেছে, তো এখানে প্রকল্প ছাড়া আসলে ভাঙন প্রতিরোধ করা সম্ভব নয়। সমীক্ষা প্রকল্প অনুমোদিত হয়েছে, বর্তমানে সমীক্ষার ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া চলমান। তো যখন সমীক্ষা প্রকল্পে আমরা প্রতিবেদনটা পাবো, তখন তাদের সুপারিশের আলোকে আমরা নতুন ডিপিপি প্রণয়ন করব। প্রকল্প অনুমোদন হলে ওখানে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে এবং তখন ভাঙন আশা করি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। পটুয়াখালীতে মোট 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 22 কিলোমিটার এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত 6 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 149, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 78%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 61, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88। রাজশাহী বিভাগে বায়ুর মান 111, যা সহনীয়, আর্দ্রতা 85। সিলেট বিভাগে বায়ুর মান 75, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89%। খুলনা বিভাগের বায়ুর মান 62, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 93। বরিশাল বিভাগে বায়ুর মান 68, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 88। রংপুর বিভাগের বায়ুর মান 96, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 102, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 83%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 61 আর সবচেয়ে খারাপ ঢাকায় 149। 3 মাস বন্ধ থাকার পর সবার জন্য উন্মুক্ত হলো সুন্দরবন। প্রাকৃতিক অপরূপ সাজে এসে যাচ্ছে বৃহত্তম ম্যানগ্রোভ বন। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত ব্যবসায়ীরা। আর বনে যেতে নৌকা, জাল সহ সব ধরনের প্রস্তুতিও সেরে নিয়েছেন জেলে বনজীবীরা। পরিবেশ রক্ষা, নিরাপত্তা জোরদার সহ নানা পরিকল্পনা রয়েছে বন বিভাগেরও। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। জুন, জুলাই, আগস্ট সুন্দরবনে প্রবেশে 3 মাসের নিষেধাজ্ঞা শেষ হলো। সবার জন্য উন্মুক্ত হলো প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন। 3 মাসে নতুন রূপ পেয়েছে সুন্দরবন। তার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে দর্শনার্থীদের। করমজল, হারবাড়িয়া, দুবলা, শেখেরটেক সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সব পর্যটক স্পট দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা নতুনভাবে সাজিয়েছেন নৌযান। ঝাঁকে ঝাঁকে হরিণ, জলজ ও বন্যপ্রাণীর অবাধ বিচরণ, গাছের ডালে পাখপাখালির কিচিরমিচির সহ রোমাঞ্চকর ভ্রমণে উন্মুখ হয়ে আছেন পর্যটকরা। ভাগ্য ভালো হলে মিলতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারেরও দেখা। সুন্দরবন আরও বেশি সুন্দর এই বর্ষার মৌসুমে। গেস্ট অপেক্ষা করছে অধীর আগ্রহে যে বর্ষার সুন্দরবনটা, ওয়াইল্ড লাইফটা দেখার জন্য। সুন্দরবন এমন একটা জায়গা, সেখানে বারবার যেতে ইচ্ছা হয়। পর্যটক যে স্পটগুলো, এই স্পটগুলোতে হ্রাস কমবে। কোনো রকমের দুর্ভোগ ছাড়াই তারা সুন্দরবনকে উপভোগ করতে পারে। এদিকে বনে যাওয়ার জন্য জাল ও নৌকা সংস্কার সহ সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছেন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের জেলেরা। জাল, তারপর দড়ি কাছি, এদিক সেদিক যা যা লাগে আমরা সব পরিস্থিতি করেছি।
বন বিভাগ বলছে 3 মাস নিষেধাজ্ঞার ইতিবাচক প্রভাব পড়েছে। পর্যটক ও জেলেদের প্রবেশের জন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। পাস পারমিট নিয়ে যারা দর্শনার্থীরা আসবেন কিংবা বিভিন্ন বনজীবী তাদের জন্য সুন্দরবন মোটামুটি প্রস্তুত রয়েছে। চলতি মৌসুমে মাছ ধরার জন্য সুন্দরবনের 2 বিভাগ থেকে এরই মধ্যে প্রায় 10,000 নৌকার পাস নবায়ন করা হয়েছে। সুন্দরবনে প্রতি বছর 2 লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। গাজা সিটির উপকণ্ঠে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে সেনারা শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হতে শুরু করেছে। শনিবার স্থানীয় সময় রাতে গাজা স্থল, আকাশ ও নৌপথে ব্যাপক হামলা চালানো হয়। এতে হামাসের মুখপাত্র আবু ওবায়দা সহ 78 ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলদার বাহিনীর আগ্রাসনের মুখে অনেক পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে গাজা সিটি ছাড়লেও দক্ষিণে কোনো স্থায়ী আশ্রয় নেই বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন যেন থামার নয়। প্রতিনিয়ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। স্থানীয় সময় রোববার উপত্যকাটির দেইর আর বালা শরণার্থী শিবির সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিন ইসলাম মুহারেব আবেদ নামে এক সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সামরিক সেনারা এবং শিনবেট গৃহ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর হাতে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা নিহত হয়েছেন। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। ইসরায়েলের সেনা প্রধান আওয়াল জামির বলেন, হামাসের বিরুদ্ধে আরও তীব্র অভিযান চালানো হবে, লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে, আরও সংরক্ষিত সেনা গাজায় পাঠানো হবে, পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে থাকা হামাসের নেতৃত্বকেও নিশানা করা হবে বলে জানান তিনি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রধান সিন্ডি ম্যাককিন বলেন, ইসরায়েলের সামরিক অভিযান মানবিক সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করবে, খাবারের সহজলভ্যতা সীমিত হবে এবং মানবিক কর্মীরা নিরাপদে কাজ করতে পারবেন না বলেও মনে করেন তিনি। মানবিক কর্মীরা কোনো লক্ষ্যবস্তু নয় উল্লেখ করে এই যুদ্ধাবস্থা অবিলম্বে শেষ করার আহ্বান জানান তিনি। জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা UNRWA জানায়, আশ্রয়কেন্দ্র না থাকায় গাজা সিটি বাসিন্দারা দক্ষিণে যেতে পারছে না। স্থানীয় পরিষেবাও প্রায় অনুপস্থিত। এই পরিস্থিতি মানবিক সংকটকে আরও গভীর করছে বলে জানায় সংস্থাটি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কানাডার মন্ট্রিয়ালে আজ পর্দা নামছে উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ফোবানার। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাতে কানাডার মন্ট্রিয়ালে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, মন্ট্রিয়াল ফোবানার পর্দা নামছে আর কিছুক্ষণের পরেই 3 দিন ধরে এই উৎসব চলেছে। উত্তর আমেরিকায় বাংলাদেশিদের আয়োজনের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব বলা হয় এই ফোবানাকে। 39 বছর ধরে এই ফোবানা চলছে। সেই ঘুরে ঘুরে কানাডার মন্ট্রিয়াল শহরে এবারে ফোবানা হচ্ছে। 3 দিন ধরে কিন্তু এখানে হাজার হাজার মানুষ এসে উপস্থিত রয়েছে। নানান ধরনের অনুষ্ঠান আয়োজন, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব চলেছে। আর কয়েক ঘন্টা পরেই পর্দা নামবে। 3 দিনের মতো যে উৎসব, সেই উৎসব শেষ হবে। এখানে বাংলাদেশ থেকে, কানাডা, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে শিল্পী, কলাকুশলীরা এখানে এসেছেন এবং তারা কিন্তু নানান ধরনের পারফর্ম করছেন। এখন এই মুহূর্তেই আমরা কিন্তু ভিতরে দেখছি যে বাংলাদেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া তিনি তার পরিবেশন করছেন, নৃত্য পরিবেশন করছেন। এবং আজকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড আরকে শিল্পী হাসান, তার পরিবেশনা রয়েছে। বাংলাদেশের আরেক কিংবদন্তি সঙ্গীত শিল্পী তপন চৌধুরীর পরিবেশনা এবং সেই সঙ্গে বিনা চা মুন্নি তিনিও সঙ্গীত পরিবেশন করবেন। গতকালকেও কিন্তু দিনভর নানান ধরনের আয়োজন ছিল। সবকিছু মিলিয়ে কেমন আয়োজন চলছে, আয়োজকদের যে এই ফোবানার যারা আয়োজক, কানাডা বাংলাদেশ সলিডারিটির জয়েন্ট সেক্রেটারি, ফোবানার জয়েন্ট সেক্রেটারি, মেম্বার সেক্রেটারি, একটু কাছাকাছি আসবেন, একটু বলবেন যে আপনারা কেমন হচ্ছে ফোবানা এবার? 3 দিন ব্যাপী একটি চমৎকার ফোবানা আমরা উপহার দিয়েছি।
বাংলাদেশিদের মিলন মেলা ছিল এই ফোবানাকে। দীর্ঘ 1 বছরের প্রচেষ্টা সফল একটি ফোবানা উপহার দিয়েছে মন্ট্রিয়লে। পেটিডাইন ফোবানা 2025 মন্ট্রিয়লে একটি চমৎকার ইতিহাস হয়ে থাকবে। এত সফল ফোবানা অতীতে কখনো আমরা দেখি নাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরো একজন আয়োজকের সঙ্গে কথা বলবো। জনাব কোদাল, একটু বলবেন যে কতটুকু সফল হয়েছে আপনারা? আমাদের অনেক সফল হয়েছে, আমরা আশা করছি। আমাদের অনেক ভালো হয়েছে, অতীতের ফোবানার থেকেও অনেকটা ভালো হয়েছে বলে আমরা মনে করি। আমাদের অনেক শ্রোতা, অনেক দর্শক, আমাদের অনেক কলা কৌশল এখানে আসছে, সবাই মুগ্ধ। আমরা মোটামুটি ভালো হচ্ছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। ভেতরে কিন্তু অনুষ্ঠান হচ্ছে এবং উচ্চকোটা ভিড়। সেখানে কিছুক্ষণ পরেই সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিনাত জাহান মনি। তিনি আছেন আমাদের সঙ্গে। মনি, আপনি আজকে গান করবেন, কিন্তু আপনি কিন্তু 3 দিনেই আয়োজনের সঙ্গে ছিলেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এটি আসলে ফোবানার ধরন, যেটা আড্ডা, মেলবন্ধন, সবার সঙ্গে সবার দেখা হয় অনেকদিন পরে। একটু কাছাকাছি আসবেন এবং আপনি একটু বলবেন যে আপনার কাছে কেমন লাগলো এবারে ফোবানা। আসলে এটা আমাদের 39তম ফোবানা মন্ট্রিয়েলে হচ্ছে। হাসানুজ্জামান সাকিও আমাদের সাথে ছিলেন। তিনি দেখেছেন যে বাংলার কৃষ্টি, কালচার এবং আমাদের ঐতিহ্যকে ধারণ করে সবুজের পতাকা নিয়ে কি করে এই মন্ট্রিয়েল মতো শহরে এত সুন্দর করে একটি আয়োজন সম্পন্ন করা যায় তা ফোবানা দেখিয়েছে। এবং 3 দিনই সকল শিল্পীদের অংশগ্রহণ ছিল, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ ছিল। সবচেয়ে বড় কথা যেটা হয় যে আমি সময় টিভির মধ্যে জানাতে চাই যে বাংলাদেশের সবুজ এবং মানচিত্রকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রবাসীদের যে চেষ্টা, সেই চেষ্টার কোনো ত্রুটি ফোবানা কমিটির ছিল না। আমরা ভীষণ আনন্দিত। এবার আপনাদের কণ্ঠে থিম সং হয়েছে, যিনি কবির বকুল লিখেছেন, এবং অনেক নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল। এই ব্যাপারটি কেমন লেগেছে আপনার, একটু যদি বলেন? এটা খুবই আমার জন্য অনেক বড় ব্যাপার যে 39 বছরের ফোবানা, সেখানে প্রথম একটা থিম সং হলো। সেই থিম সং এর কথা এবং সুর করেছেন কবির বকুল। গানটি আমার গাইবার ভাগ্য হয়েছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ফোবানা কমিটির প্রেসিডেন্ট আতিক ভাইকে এবং রহিম ভাই, জাকারিয়া ভাই সহ এই কমিটির সাথে জিয়া ভাই যারা ছিলেন, যে তারা আমাকে সুযোগটি দিয়েছেন। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে এই আয়োজন কিন্তু একেবারে মধ্যরাত পেরিয়ে ভোর পর্যন্ত চলবে। ভোর যে 2টো কিংবা 3টা পর্যন্ত এই আয়োজন চলবে। এখনো সেই আয়োজন চলছে ভেতরে। এই ছিল আমার কাছে 39তম ফোবানার আজকের শেষ দিনের মতো আয়োজনের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, মন্ট্রিয়েল, কানাডা। সরাসরি যুক্ত ছিলাম কানাডার মন্ট্রিয়ালে। আবারও ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ওড়িশার 4টি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে 29,000 মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাম্প্রতিক ড্রোন হামলায় প্রতিশোধ হিসেবে তারা রাশিয়ার গভীরে নতুন লক্ষ্যবস্তুর ওপর হামলার পরিকল্পনা করছে। ইউক্রেন যুদ্ধ এখনও দীর্ঘস্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। এদিকে যুদ্ধ চলার জন্য ইউরোপকে দায়ী করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। স্থানীয় সময় রোববার ইউক্রেনে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে দেশটির ওডিশার 4টি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎবিহীন হয়ে পড়েন হাজার হাজার বাসিন্দা। তবে ইউক্রেনের সেনাদের দাবি 142টি ড্রোন হামলার 132টি ইট ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। এদিন ভলোদিমির জেলেনস্কি তার শীর্ষ কমান্ডার আলেকজান্ডার সিরস্কির সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন হামলার পরিকল্পনা নিশ্চিত করেন। বলেন এগুলো রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার ও পাইপলাইনের মতো অবকাঠামোকে লক্ষ্য করবে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুদ্ধ চলার জন্য ইউরোপকে দায়ী করছেন। তিনি বলেন ইউরোপের অস্ত্র সরবরাহ যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ইউক্রেন যুদ্ধ এখনো দীর্ঘস্থায়ী হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ। তিনি বলেন যদি ইউক্রেন আত্মসমর্পণ করে তৎক্ষণাৎ যুদ্ধ শেষ করা সম্ভব হবে, তবে পরবর্তীতে দেশটি ঝুঁকির মুখে পড়বে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরেই বাজিমাত সাইফ হাসানের। যদিও দীর্ঘদিন ধরে প্রসেসে থাকা এবং কঠোর অনুশীলনের ফল পেয়েছেন এই ডানহাতি ব্যাটার, তবে এক ম্যাচ দেখেই তাকে নিয়ে মাতামাতি না করতে অনুরোধ করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
শামীমের অসুস্থতায় জায়গা মিলেছে একাদশে। সুযোগটা বেশ ভালোই কাজে লাগিয়েছেন লম্বা সময় পর আন্তর্জাতিক সার্কিটে ফেরা সাইফ হাসান। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই ছিলেন দুর্দান্ত। তার এমন পারফরমেন্সের পর দলে জায়গা পাওয়াটা যে হবে কঠিন সেটা ভালোই বুঝছেন শামীম পাটোয়ারি। তাই ঐচ্ছিক অনুশীলনেও মাঠে ঘাম ঝরালেন এই বাঁহাতি ব্যাটার। একাদশে সুযোগের অপেক্ষায় থাকা সোহান সাইফুদ্দিনও এদিন লম্বা সময় কাটিয়েছেন নেটে। জুলিয়ান উড, ফিল সিমন্স আর সালাউদ্দিন চেষ্টা করেছেন তাদের আরও পরিণত করতে। সিনিয়র সহকারী কোচের মতে দলের মধ্যে এমন প্রতিযোগিতা দেশের ক্রিকেটে দিচ্ছে ভালো বার্তা। যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যত যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। প্রথম ম্যাচে সাইফ হাসানের পারফরমেন্স এখন আলোচনায়। দীর্ঘদিন পর ফেরা এই ব্যাটার সবার কাছ থেকেই পেয়েছেন প্রশংসা। তবে এখনই তাকে নিয়ে মাতামাতির পক্ষে নন সালাউদ্দিন। কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে আবার তাড়াতাড়ি নিজে নামায় দিন। ভালো খেলেছে, কামব্যাক করেছে, যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। এশিয়া কাপের আগে এই নেদারল্যান্ড সিরিজ বাংলাদেশের সামনে প্রস্তুতির শেষ মঞ্চ। ডিউ ফ্যাক্টরের কারণে প্রথম ম্যাচে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই নিতে হয়েছে চ্যালেঞ্জ। এশিয়া কাপে আবুধাবির কন্ডিশনও হতে পারে এমন, তাই বড় আসরের আগে শিষ্যদের প্রস্তুতিতে সন্তুষ্ট সালাউদ্দিন। খুব বেশি গ্যাপ পাই না, যে ছেলেদের পার্সোনাল স্কিল ডেভেলপ করার আসলে সুযোগ পেয়ে নেই। এবার যেহেতু পেয়েছি এটা আমাদের জন্য ভালো দিক হবে। পঞ্চপাণ্ডবের বিদায়, এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে একটা ভারসাম্যপূর্ণ দলে পরিণত হচ্ছে বাংলাদেশ। নিজেদের মধ্যেই হচ্ছে ইতিবাচক প্রতিযোগিতা। এশিয়া কাপের আগে যা দিচ্ছে ভালো বার্তা, আর সেই বার্তায় আরো শক্তি যোগাতে দ্বিতীয় টি-20তেই নিশ্চিত করা যায় নেদারল্যান্ড সিরিজের শিরোপা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদের অধীনে ভোট চায় জামাত। গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির। নির্বাচন পেছানোর সুযোগ নেই বলছে বিএনপি। বিকল্প ভাবলে বিপজ্জনক হবে, ব্রিফিংয়ে প্রেস উইং। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনড় জামাত ও ইসলামী আন্দোলন। একমত এনসিপি সহ আরও কয়েকটি দল। দাবি পূরণে জোট করে আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। এবং বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন জিয়াউর রহমান। বিএনপির জন্ম না হলে দেশ হতো ব্যর্থ রাষ্ট্র, দাবি মির্জা ফখরুলের। প্রতিষ্ঠা বার্ষিকীতে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।